সেবার প্রবল ইনফ্লুয়েঞ্জায় দিন কতক ভুঁগে উঠেছিলাম আমি। সুস্থ হয়ে উঠতে না উঠতেই জ্বরে শয্যাশায়ী হলেন পোয়ারো। জ্বরের ঘোরে বেহুশের মতো পড়ে রইলেন দিন কতক। বকবকানি দূরে থাক, মুখের রা পর্যন্ত ছিল না। এখন জ্বর ছেগেছে, বিছানায় বালিশে ঠেস দিয়ে উঠে বসেছেন। সুন্দর কাজ করা একটা সুতির চাদর টেনে বুক পর্যন্ত ঢাকা, গলায় জড়ানো পশমের মাফলার। ম্লান মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। আমি এক গ্লাস বার্লি এনে ধরিয়ে দিলাম হাতে। না 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 না, এই যাত্রায় আর ধরা হলো না। তোমারই বার্লি আমার মনে বেশ জোর এনে দিয়েছে হেস্টিংস। আবার সমহিমায় উঠে দাঁড়াবে সুবিখ্যাত এরকুল পোয়ারো। ছেলে মানুষই কথাগুলো শুনতে বেশ ভালোই লাগলো। রহস্য সন্ধানের ক্ষেত্রে আপনি যে অদ্বিতীয় তাতে আর সন্দেহ কি? দেশ জুড়ে আপনার সুখ্যাতি। বিলক্ষণ বিলক্ষণ। এ পর্যন্ত কোনো মামলায় যে আমি ব্যর্থ হয়েছি এমন রেকর্ড এরকুল পোয়ারোর নেই। নিশ্চয়ই তা তুমি স্বীকার করবে। মসিয়ে পোয়ারো, বিশেষ জরুরি প্রয়োজনে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এই যে ওর কার্ডটা দিয়ে দিয়েছেন। ছোট্ট আইভরি কার্ডটা হাতে নিয়ে নামটা পড়ে শোনালাম পোয়ারোকে। মাস্টার রোজার হোভারিং। বই রাখার সেলফের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ক্লান্ত স্বরে পোয়ারো বললেন, ওইটা একটু এনে দাও তো। এই সময় কোনো বইয়ের দরকার তা বুঝতে পেরে হু ইজ হু বইটা বার করে তার হাতে ধরিয়ে দিলাম। পোয়ারো দ্রুত হাতে পাতা উল্টালেন। হোভারিং হোভারিং, এই যে হোভারিং, পঞ্চম ব্যারং উইলশরের দ্বিতীয় পুত্র, বিয়ে 1913 খ্রিস্টাব্দে, উইলিয়াম ক্র্যাবের চতুর্থ কন্যা জো। জো? জো মানে? ওহ, উনি তো জো ক্যারিসব্রুক, চলচ্চিত্র অভিনেত্রী। শুনেছিলাম লন্ডনের এক তরুণকে নাকি বিয়ে করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের আগেই। ঠিকই ধরেছ হেস্টিংস। তুমি যাও নিচে, আমার হয়ে দেখা করো এবং তার আসার কারণটা জেনে এসো ভালো করে। নিচে থেকে ঘুরে এসে পোয়ারোকে জানালাম, ভদ্রলোক খুবই উদ্বিগ্ন অবস্থায় তোমার জন্য নিচে অপেক্ষা করছেন। ডার্বিশায়ারে ওর মামা গতকাল রাত্রে খুন হয়েছেন। আজ সকালে স্ত্রীর টেলিগ্রামে খবরটা জানতে পেরে ছুটে এসেছেন আপনাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। তোমার অসুস্থতার কথা জানাতে বললেন। অনেক আশা নিয়ে ছুটে এসেছেন। টম, তোমার গোয়েন্দা বুদ্ধি যাচাই করার একটা বেশ ভালো সুযোগ পাওয়া গেল। আমার অনুসন্ধান পদ্ধতি তো তোমার জানাই আছে। যাও, আমার হয়ে ঘুরে এসো। আর শোনো, প্রতিদিন আমাকে চিঠি লিখবে প্রতিটা ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে। আর কোনো নির্দেশ দেওয়ার থাকলে তা তুমি পেয়ে যাবে। কেমন? মনে মনে খুশি না হয়ে পারলাম না। আমার মনোগত ইচ্ছেটাও কিরকমই ছিল। ঘণ্টাখানেকের মধ্যেই মিস্টার হোভারিং আর আমি রওনা হয়ে পড়লাম মিডল্যান্ড রেলপথের গাড়িতে। আমরা দুজন মুখোমুখি বসে গল্প জুড়লাম। কথায় কথায় একসময় মিস্টার হোভারিং জানালেন, আমাদের আসল বাড়ি নিউ মার্কেটের কাছে, সেখানেই আমরা বসবাস করি। ডার্বিশায়ারে বিস্তীর্ণ নির্জন প্রান্তরে শিকারীদের অবস্থানের জন্য আমাদের একটা হান্টার্স লজ আছে। দেখাশোনা করবার জন্য একজন পরিচারিকা সেখানে রাখা হয়েছে। কেউ যখন ওখানে আসে সেই তাদের দেখভাল করে। মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে এই লজেই। মিস্টার হোভারিং জানালেন, নিউ ইয়র্কের বিখ্যাত ধনী পরিবারের মেয়ে মিস পেস তার মা। মামার নাম মিস্টার হ্যারিংটন পেস। ভাগ্নিকে বিশেষ স্নেহ করেন বলে গত 3 বছর ধরে তিনি তাদের সঙ্গেই বসবাস করছিলেন। মামা বিরাট ধনী ব্যক্তি, তবু মনের আনন্দেই ভাগ্নের এক পৌরের সংসারে মানিয়ে নিয়েছিলেন। দিনকতক ডার্বিশায়ারে হুইহুল্লোড় করে কাটাবেন বলে মামা, ভাগ্নে ও ভাগ্নে বউকে সঙ্গে নিয়ে হান্টার্স হাউসে এসে ওঠেন দিন দুয়েক আগে।
গতকাল সন্ধ্যায় একটা জরুরি কাজে আমি লন্ডনে চলে আসি। আমার স্ত্রী আর মামা হান্টার্স হাউসেই থেকে যান। আজ ভোরেই স্ত্রীর টেলিগ্রাম পেয়ে মামার খুন হবার কথা জানতে পারি। দুর্ঘটনার খবরের সঙ্গে তিনি একজন গোয়েন্দা সঙ্গে করে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন। এই তার পেয়েই ছুটে গিয়েছিলেন পোয়ারোর কাছে। পোয়ারোর সুযোগ্য সহকারী হিসেবে আমার নামের সঙ্গেই তিনি বিলক্ষণ পরিচিত। আমরা ট্রেন থেকে নামলাম এলমার্সডেল স্টেশনে। বেলা তখন 3টে। সেখান থেকে মাইল 5 ট্রেনে চেপে যথাস্থানে এসে পৌঁছলাম। ফটক পার হয়ে একটা সংকীর্ণ পথ ধরে সদর দরজার সামনে এসেই দেখা হয়ে গেল স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মিস্টার জ্যাপের সঙ্গে। তিনি এগিয়ে এসে অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরলেন। আরে হেস্টিংস, কেমন আছেন বলুন? পোয়ারো কেমন আছেন? ভালো আছি জ্যাপ। পোয়ারোর জ্বর হয়েছিল, এখন সুস্থ হচ্ছেন। মিস্টার হোভারিং, এখানে যা কিছু দেখার সব কিছু দেখা হয়ে গেছে। আপনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি। ভারী চমৎকার ভদ্রমহিলা। এখনই আমাকে একটা জরুরি কাজে একবার গ্রামে যেতে হবে। যাবার আগে আপনার সঙ্গে দু একটা কথা বলতে চাই। আমি তো এইমাত্র এসে পৌঁছলাম। এখানকার কিছুই এখন পর্যন্ত আমি জানি না। স্ত্রীকেও আমার পৌঁছবার সংবাদটা একবার দেবার দরকার। সে এমন কিছু জরুরি ব্যাপার নয়। ক্যাপ্টেন হেস্টিংস যখন এসে পড়েছেন, তিনিই ভেতরে গিয়ে খবরটা আপনার স্ত্রীকে পৌঁছে দেবেন। তার জন্য আপনি ভাবিত হবেন না। মিস্টার হোভারিংকে নিয়ে ইন্সপেক্টর এক পাশে চলে গেলেন। আমি সদর দরজায় পৌঁছে কলিং বেলের বোতাম টিপলাম। মাঝবয়সী এক পরিচারিকা এসে দরজা খুলে দিল। আমি বললাম, মিস্টার হোভারিং ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছেন। আমি ওর সঙ্গেই লন্ডন থেকে এসেছি। গত রাত্রের ঘটনাটা আশা করি আমাকে বলতে পারবেন। পরিচারিকাটি দরজা বন্ধ করে আমাকে একটা হল ঘরে এনে বসালো। তারপর আমার প্রশ্নের উত্তরে সপ্রতিভভাবে বলল, আসুন আসুন, বসুন। গতকাল সন্ধ্যার পর এক ভদ্রলোক মিস্টার পেসের সঙ্গে দেখা করতে আসেন বৈঠকখানায়, যেখানে শিকারির সাজ সরঞ্জাম, বন্দুক ইত্যাদি রাখা থাকে। আমি ভদ্রলোককে সেখানে বসিয়ে এসে উপরে মিস্টার পেসকে খবর দিলাম। আগন্তুক নিজের নামধাম কিছুই কিন্তু বলেনি। মিস্টার পেস খবর পেয়ে বাড়ির কর্ত্রীকে একটু অপেক্ষা করতে বলে নিচে বৈঠকখানার দিকে চলে গেলেন। আমিও রান্নাঘরে ফিরে গেলাম। কয়েক মিনিট পরেই কানে এলো বৈঠকখানায় কথা কাটাকাটি হচ্ছে। মনে হলো তারা ঝগড়া করছেন। আমি রান্নাঘর থেকে বেরিয়ে ব্যাপারটা দেখতে গেলাম। হল ঘরেই কর্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। উনিও বৈঠকখানার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটা বন্দুকের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে কথাবার্তা সব বন্ধ হয়ে গেল। আমরা দুজন ছুটে গেলাম বৈঠকখানায়। দেখলাম দরজা ভিতর থেকে বন্ধ। জোরে জোরে ধাক্কা দিলাম কয়েকবার, কিন্তু কিছুতেই খুলল না। তখন আমরা দুজনেই ছুটে সদর দরজার দিকে জানলার কাছে গেলাম। খোলা জানলা দিয়ে দেখতে পেলাম মিস্টার পেস চিৎ হয়ে পড়ে রয়েছেন, রক্তে মেঝে ভেসে যাচ্ছে। লোকটাকে কোথাও দেখতে পেলাম না। লোকটার কি হলো? কোথাও দেখতে পেলাম না, বিশ্বাস করুন। আমরা পৌঁছবার আগেই নিশ্চয়ই জানলা টপকে পালিয়ে গেছে। দিদিমণি তখনই আমাকে পুলিশে খবর দিতে পাঠালো। আমার সঙ্গেই পুলিশ এলো। সারা রাত একজন কনস্টেবল পাহারা দিল। ভোরে লন্ডন থেকেই ওই ভদ্রলোক এলেন। মিস্টার পেসের সঙ্গে যে লোকটা দেখা করতে এসেছিল, সে দেখতে কেমন বলুন তো? কথার ধরন থেকে মনে হলো আমেরিকান, মাঝ বয়সী, মুখে কালো চাপ দাড়ি, গায়ে লম্বা ওভারকোট ঝোলানো ছিল। এটুকুই আমার মনে আছে। খুব মুশকিল হলো তো। আচ্ছা, মিসেস হোভারিংয়ের সঙ্গে একবার দেখা করব যে? বলবেন লন্ডন থেকে ওর সঙ্গে যে ভদ্রলোক এসেছেন, তিনিই একবার কথা বলতে চান। পরিচারিকাটি আমাকে বসিয়ে রেখে ওপরে চলে গেল। মিনিট কিছুকের মধ্যেই এক অনিন্দ সুন্দরী যুবতী ঘরে ঢুকলেন। তার উপস্থিতিতে ঘর যেন আলোকিত হলো। এমন একটা শোকাবহ ঘটনাও তার ব্যক্তিত্বকে ম্লান করেনি। চেয়ার ছেড়ে উঠে আমি নিজের পরিচয় দিলাম।
আমি ক্যাপ্টেন হেস্টিংস, মনসিয়ে পোয়ারোর সহকারী। বসতে ইঙ্গিত করে নিজেও বসলেন। ক্ষণিকের জন্য একটা কুঞ্চন রেখা কপালে জেগে উঠল। পরক্ষণেই হেসে বললেন, আপনার এবং মনসিও পৈরোর নাম আমার পরিচিত। আমার স্বামী যে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন জেনে স্বস্তি পাচ্ছি। আমাকে কিছু জেরা করবেন নিশ্চয়ই। ধন্যবাদ মিসেস হোভারিং, আপনি ঠিক অনুমান করেছেন। আপনার নিশ্চয় খেয়াল আছে ঠিক কটার সময় ভদ্রলোক মিস্টার পেসের সঙ্গে দেখা করতে এসেছিলেন? রাত 9টা আন্দাজ মতো। সবে রাত্রের খাওয়া শেষ করে আমরা কফির টেবিলে বসে গল্প করছিলাম। আপনার স্বামী তখন এখানে ছিলেন না? উনি সকাল 6টাতেই লন্ডনে যাবেন বলে বেরিয়ে যান। সাক্ষাৎ প্রার্থী আগন্তুকের কথা শোনার পরে মিস্টার পেসের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? মানে অস্বাভাবিক কিছু? না না, উনি খুবই স্বাভাবিক ছিলেন। আগন্তুক লোকটার একটু বর্ণনা দিতে পারবেন নিশ্চয়ই? আমি দুঃখিত ক্যাপ্টেন হেস্টিংস, তাকে আমি আগে চোখেই দেখিনি। তাকে নিচে বসিয়ে রেখে পরিচারিকা উপরে খবর দিতে এসেছিল। খবরটা শুনে মিস্টার পেস কি বললেন? খবরটা শুনে মিস্টার পেস প্রথমে একটু বিরক্তই হলেন মনে হলো। তারপর আমাকে বললেন, একটু বসো, আসছি এক্ষুনি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিনিট 5 পরে একটা হইচই শুনে নিচে নেমে আসি। হল ঘরের সামনেই পরিচারিকার সঙ্গে আমার দেখা হয়ে যায়। ঠিক সেই সময় গুলির শব্দ শুনতে পেলাম। ছুটে গিয়ে দেখি বৈঠকখানার দরজা বন্ধ। ধাক্কাধাক্কিতে খুলল না, কিছুতেই খুলল না। তখন সদর দরজার দিকের জানলার দিকে গেলাম। আমাদের মিনিট 2 সময় হয়তো লেগেছিল। বলতে বলতে বিষণ্ণ চোখ জোড়া নামিয়ে নিলেন তিনি। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। জানালা দিয়ে চোখ পড়ল মামা চিত হয়ে পড়ে আছেন মেঝে, গাল চেতে চাপ চাপ রক্ত। গুলিটা মাথায় লেগে সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিলেন। আমি পরিচারিকাকে পুলিশে খবর দিতে পাঠিয়ে উপরে চলে আসি। আগ্নেয় অস্ত্রটা কি ধরনের বলে আপনার ধারণা? স্পষ্ট করে বলাটা না খুব কষ্টকর, বিশ্বাস করুন। যতদূর মনে হয় রিভলভার। দেয়ালেই আমার স্বামীর একজোড়া রিভলভার সাজানো ছিল, তার একটা কিনা খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকেও আমার সন্দেহের কথা জানিয়েছি আমি। তারা অন্য রিভলভারটা নিয়ে গেছে। পোস্টমর্টমের পর নিশ্চয়ই নিশ্চিন্তভাবে পুলিশ জানতে পারবে। এরপর আমি তার সঙ্গে এলাম বৈঠকখানাটায় একবার সরজমিনে দেখতে। এই সময় মিস্টার হোভারিং হল ঘরে প্রবেশ করলেন। মিসেস হোভারিং আমার কাছে ক্ষমা প্রার্থনা করে স্বামীর দিকে দ্রুত ছুটে গেলেন। এই সুযোগে আমি যথাসাধ্য অনুসন্ধান করলাম। গালচেতে রক্তের দাগ খুঁটিয়ে দেখলাম, সঙ্গের ক্যামেরা দিয়ে দুটো ছবিও তুললাম। এরপর আমি ইন্সপেক্টর জ্যাপের সঙ্গে দেখা করতে গেলাম। সদর দরজার জানালার বাইরের জমিটা পরীক্ষা করতে গিয়ে দেখলাম অজস্র পায়ের ছাপ। সেখানে আমার দেখার মতো আর কিছু অবশিষ্ট নেই। আমার অনুসন্ধানের কাজ যা ছিল হয়ে গেল। এরপর মিস্টার হোভারিংয়ের কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনের দিকে রওনা হলাম। ম্যাটলক আর্মসে এসে ইন্সপেক্টর জ্যাপের সঙ্গে দেখা করলাম। ওর সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখলাম। ছোটোখাটো মানুষ চেহারা, পরিষ্কার কামানো চিবন। আমেরিকান বলে চিনতে ভুল হয় না। পরীক্ষা করে বুঝতে পারলাম মাথার পেছন দিক থেকে গুলি করা হয়েছে, খুব কাছ থেকেই। ইন্সপেক্টর জ্যাপও আমাকে সমর্থন করলেন। আপনার অনুমান যথার্থ। উনি ঘুরে দাঁড়াতেই খুব কাছে থেকেই গুলিটা ছোড়া হয়েছে। বৈঠকখানা ঘরে শুনেছি একজোড়া রিভলভার ছিল, তার একটা আমরা মিসেস হোভারিংয়ের কাছ থেকে সংগ্রহ করে এনেছি। সম্ভবত দ্বিতীয় রিভলভারের গুলিতেই মিস্টার পেস মারা যান। কিন্তু একটা ব্যাপার ক্যাপ্টেন হেস্টিংস, দুটো রিভলভার, দুটোই গুলি ভরা। দেয়ালে কেন টাঙিয়ে রাখা হয়েছিল না, কিছুতেই বুঝতে পারছি না। মিস্টার হোভারিংকে আমরা নজরে রাখার কথা ভাবছি, কেননা ওর অতীতটা খুব পরিচ্ছন্ন নয়। অক্সফোর্ডে পড়বার সময় একবার চেকে বাবার সই জাল করেছিলেন। খোঁজ নিয়ে দেখেছি, এখনও বাজারে ওর অনেক ঋণ আছে। এই কারণে মামা খুবই অসন্তুষ্ট ছিলেন। গোড়া থেকেই তার ওপর আমার সন্দেহ ছিল, কিন্তু দুজনের বিবৃতিতে কোনো গড়মিল নেই। 6টার পরে বাড়ি থেকে বেরিয়ে 10:30 নাগাদ লন্ডনে ফিরে সরাসরি ক্লাবেই যান, কিন্তু দাড়ির ছদ্মবেশে রাত 9টায় ফিরে মামাকে খুন করা তার পক্ষে অসম্ভব বলে মনে করছি না। এই ব্যাপারটাই তদন্ত করে দেখার বাকি আছে। মিস্টার পেসের পরিচিত আমেরিকানদের মধ্যেও
খুনির সন্ধান করে দেখতে হবে। মিসেস মিডলটন, পরিচারিকাটি সেই লোকটিকে দেখেছিল। তার বিবৃতি থেকেই জানা যাচ্ছে দাড়ির কথাটা। মিসেস হোবারিং আগন্তুক লোকটিকে দেখার সুযোগ পাননি। দাড়ির ব্যাপারটা সত্যি হলে সন্দেহের কারণ তো থেকেই যায়, কেননা এই পর্যন্ত আমি যত আমেরিকানকে দেখেছি তাদের প্রত্যেকেরই চিবুক কিন্তু পরিষ্কার করে কামানো। সেদিনই ঘটনার বিবরণ ও আনুষঙ্গিক খবরাখবর বিস্তারিতভাবে পোয়ারোকে লিখে দিয়েছিলাম আমি। মৃতদেহ থেকে বুলেটটা বার করে পুলিশ জানতে পেরেছে তাদের হস্তগত করা একই রিভলভারের গুলি সেটা। তাছাড়া তদন্তে জানা গেছে নিজের গতিবিধির সম্পর্কে মিস্টার হোবারিং যে বিবৃতি দিয়েছেন তা যথার্থ। একটা চাঞ্চল্যকর ঘটনা হলো, পরদিন ভোরবেলায় স্থানীয় এক ভদ্রলোক হেভেন গ্রিন স্টেশনের রেলিংয়ের ধারে একটা কাগজের মোড়ক পান। মোড়কের ভেতর একটা রিভলভার পাওয়া যায়। ভদ্রলোক সঙ্গে সঙ্গে সেটা স্থানীয় পুলিশ ফাঁড়িতে জমা দেন। হান্টার্স লজ থেকে জোড়া রিভলভারের যেটি খোয়া গিয়েছিল সেটাই। দেখা গেছে তার থেকে একটি মাত্র গুলি খরচ করা হয়েছে। এই সমস্ত খবরই আমি পোয়ারোকে চিঠিতে জানিয়ে দিয়েছিলাম। পরদিন ভোরেই ব্রেকফাস্টের সময় পোয়ারোর টেলিগ্রাম পেলাম। সে জানিয়েছে, তুমি আজ যা বারে বারে ভুল করে ফেলছো। কালো দাড়িওয়ালা লোকটা হোবারিং নয়। পরিচারিকার ওপর নজর রাখো। পরিচারিকার একটা বিস্তারিত বর্ণনা আমাকে লিখে জানাবে, এবং সেই দিন সকালবেলা মিসেস হোবারিং এবং পরিচারিকা কী রঙের পোশাক পরেছিল তারও একটা বিস্তারিত বর্ণনা আমাকে জানাবে। পোয়ারো টেলিগ্রাম পেয়ে আমি একটু হতাশ হলাম। এত ভেবেও এই সংবাদের সঙ্গে খুনের ঘটনার কি সম্পর্ক তা বুঝতে পারলাম না, কিন্তু তার বার্তা পাঠাতে আমি বাধ্য। জানতে চেয়েছে, আর আমিও যখন এখানে আসার আগে প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম তখন তাকে সবই জানাতে হবে। পোয়ারোর অনুসন্ধান পদ্ধতি বারোবারই এমনি বিদঘুটে রকমের। বেলা 11টার মধ্যেই আমার টেলিগ্রামের জবাব এসে গেল। রীতিমতো সাংঘাতিক কথা। জ্যাবকে বলো অবিলম্বে পরিচারিকাকে গ্রেপ্তার করতে। কিছুই বুঝতে পারলাম না। বিমূঢ় অবস্থায় তার বার্তা জ্যাপের হাতে তুলে দিলাম। 12 বার খবরটা পড়ে কাগজটা আমার হাতে ফিরিয়ে দিয়ে চিন্তিত স্বরে বললেন, মুশিয়ে পোয়ারোকে কোনোদিনই বুঝে ওঠা সম্ভব হলো না। তবে নিরর্থক কিছু বলা ওর স্বভাব নয়। পরিচারিকার উপরে আগে থেকেই আমার নজর ছিল, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া। চলুন একবার ঘুরেই আসা যাক বরং। এমনভাবে বোকা বনে যেতে হবে ভাবিনি। মিসেস মিডলটন রাতারতি হাওয়ায় মিলিয়ে গেছেন। তার বাক্স প্যাটরা সবই পড়েছিল। তন্ন তন্ন করে হাত ডালাম, কিন্তু মহিলা কোথায় গেছে বা যেতে পারে তা অনুমান করার মতো কোনো সূত্রই পাওয়া গেল না। মিসেস হোবারিং অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানালেন, ও যে এমন শয়তানি খুনাক্ষরেও কোনোদিন বুঝতে দেয়নি। সে আসার আগে ছিল মিসেস এমেরি। দিন 20 আগে সে কাজে বহাল হয়েছিল। মাউন্ট স্ট্রিটের একটা নামী সংস্থা মিসেস সেলবোর্নস এজেন্সির তরফ থেকে কয়েকজন মহিলাকে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে তাকেই আমার পছন্দ হয়েছিল। রহস্যটা যে কোথায় ঠিক ধরতে পারা যাচ্ছে না, তবে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে মিসেস মিডলটন নিজে হাতে মিস্টার পেসকে খুন করেনি। কেননা যেই সময় গুলি করা হয় তখন ও মিসেস হোবারিংয়ের সঙ্গে হল ঘরেই উপস্থিত ছিল। কিন্তু কোনো না কোনোভাবে খুনির সঙ্গে যোগসাদশিক না থাকলে হঠাৎ এভাবে হাওয়া হয়ে গেল কেন? খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে পোয়ারোকে তার করে দিলাম। জানতে চাইলাম সেলবোর্নস এজেন্সিতে খোঁজ খবর করবার জন্য লন্ডনে যাগো কিনা। সে জানালো, এজেন্সিতে যাওয়া নিরর্থক। ওখানে ওর নাম পর্যন্তও কেউ শোনেনি। তার চেয়ে বরং খোঁজ নাও কোন গাড়িতে প্রথম সে হান্টার লজে পৌঁছেছিল। পোয়ারোর তার বার্তা নয়, রীতিমতো এক একটা ধাঁধা। তা হোক, এবারে আর দ্বিধা করলাম না। খোঁজ নিয়ে জানা গেল এলমার্সডেলে পরিবহন বলতে 2টো ফোর্ড গাড়ি আর 2টো টাঙ্গা, কিন্তু এগুলোর কোনোটাই মিসেস মিডলটন ব্যবহার করেননি। মিসেস হোবারিং এ প্রসঙ্গে জানালেন, ডার্বিশায়ার থেকে হান্টার্স লজ পর্যন্ত ট্যাক্সিতে আসাও অসম্ভব নয়। হয়তো যথেষ্ট পরিমাণ অর্থ তাকে দিয়ে দেওয়া হয়েছিল। অগতে লন্ডনে মিসেস সেলবোর্ন এজেন্সিতে ফোন করতে হলো। তারা যা জানালো তাতে পোয়ারোর ধারণাই সত্য প্রতিপন্ন হলো। তাদের খাতায় মিসেস মিডলটন বলে কোনো মহিলার নাম নেই।
তারা আরও জানালো মিসেস হোভারিং পরিচারিকার জন্য যে চিঠি লিখেছিলেন তার জবাবে কয়েকজন প্রার্থীকে তারা পাঠিয়েছিল। ওই পদে প্রার্থী নির্বাচন করার পর মিসেস হোভারিং চিঠিতে জানিয়েছিলেন, কিন্তু তাতে তিনি কোনো নির্দিষ্ট মহিলার নাম উল্লেখ করতে সম্ভবত ভুলে গিয়েছিলেন। হালে পানি না পেয়ে আমি লন্ডনে ফিরে এলাম। ঘরে ঢুকে দেখি ফায়ারপ্লেসের পাশে একটা চেয়ারে গা দিলে পোয়ারো বসে আছে। আমাকে দেখে উল্লসিত স্বরে বলে উঠল, আরে হেস্টিংস, তুমি এসে গেছো? এই বসে বসে আমি তোমার কথাই ভাবছিলাম। তারপর বলো, ওই দিককার খবর কি? আমার হাবুডুবু অবস্থা। এই রহস্যের সমাধান সম্ভব বলে মনে হচ্ছে না। কিচ্ছুতেই তলের নাগাল পাচ্ছি না। কিন্তু হেস্টিংস, আমি তো তাল হাতরে সবই উঠিয়ে নিয়ে এসেছি। তুমি জানতে পেরেছো কে খুন করেছে? অবিশ্বাস্য কথাটা বলতে গিয়ে গিলে ফেললাম, বরং বললাম, তুমি জানলে কেমন করে? তোমার পাঠানো বিবরণী আমাকে এই রহস্য সমাধানে সাহায্য করেছে। প্রতিটি ঘটনাকে পরপর সাজিয়ে পর্যালোচনা করলেই তোমার পক্ষেও এর সত্যে পৌঁছানোটা অসম্ভব হবে না। বেশ, লক্ষ্য করে দেখো, মিস্টার হেরিংটন পেশ হলেন ইংল্যান্ডের এক বনেদি পরিবারের মানুষ, বহুল অর্থের মালিকও বটে। তার অবর্তমানে যার লাভবান হওয়ার কথা সে হলো তার একমাত্র ভাগ্নে মিস্টার হোভারিং। উচ্ছৃঙ্খল এবং আত্মবহুল ভাগ্নেকে তিনি আদপেও পছন্দ করতেন না। আত্মকণ্ঠ দেনার দায়ে ডুবে আছেন জেনেও তিনি তাকে এক কানাকড়ি দিয়েও সাহায্য করেননি। মামার জীবিত থাকা অবস্থায় তার অর্থ পাওয়া যাবে না বুঝেই একটা পরিকল্পনা ছকে নিয়েছিল মিস্টার হোভারিং। কিন্তু পুলিশ প্রমাণ পেয়েছে সেদিন হান্টার্স লজ থেকে বেরিয়ে তিনি সোজাসুজি লন্ডনে চলে এসেছিলেন। ধীরে ব্রাদার, ধীরে। আমি তোমাকে একবারও বলিনি যে তিনি লন্ডনে আসেননি। তাছাড়া একথাও বলিনি যে মিস্টার হোভারিংই তার মামাকে খুন করেছেন। তবে এটা খুবই পরিষ্কার যে মিস্টার হোভারিং হান্টার লজ থেকে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত মিস্টার পেস খুন হননি। ডাক্তাররাও খুনের সময় কিন্তু রাত 9টা বলেই স্বীকার করেছে। তাহলে প্রশ্ন হলো, খুনটা করল কে? আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম ওর মুখে খুনির নামটি শুনতে। এত সহজে মিসেস হোভারিংকে ভুলে গেলে চলবে বন্ধু? অসম্ভব। গুলিটা যখন করা হলো তখন পরিচারিকা তার সঙ্গে হলঘরে উপস্থিত ছিল। সে আমিও জানি, কিন্তু এ ঘটনার একমাত্র সাক্ষী হলো সেই পরিচারিকা, আর এখন সে বেপাত্তা। না হেস্টিংস, চিরতরেই সে বেপাত্তা। কোনোদিনই আর মিসেস মিডলটন নামের পরিচারিকাকে খুঁজে পাওয়া যাবে না। এই রহস্যের ভূমিকাটুকুর জন্যই তার আবির্ভাব হয়েছিল। সে তা নিখুঁতভাবেই সম্পন্ন করেছে। বিষয়টা পরিষ্কার হলো না পোয়ারো। অপরিষ্কার থাকবার কথা তো নয়। গুলি ছোড়ার মুহূর্তেই মিসেস হোভারিং এর অ্যালিবাইয়ে সুপ্রতিষ্ঠিত করার কাজটুকুই ছিল সেই পরিচারিকার একমাত্র ভূমিকা। সেটুকু সমাধান হওয়ার সঙ্গে সঙ্গেই সে আর নেই, কোনোদিনও ছিলও না কোথাও। শেক্সপিয়ারের উদ্ধৃতিটা প্রয়োগ করলে বটে, আমার বিশেষ কিছু মাথায় ঢুকলো না। না ঢুকবার তো কোনো কারণ দেখছি না। তুমি তো ভালো করেই জানো, নামকরা অভিনেত্রী ক্যারিস ব্রুকিংই বিয়ের পর হয়েছিলেন জো হোভারিং। তুমি আর জ্যাব হল ঘরের মাঝামাঝি পরিচারিকাকে একবারের জন্যই দেখেছিলে। মিসেস হোভারিং এবং পরিচারিকাকে দুজনকে একই সঙ্গে আর কখনো দেখোনি। বরাবরই দেখেছি দরকারি সূত্রগুলো তোমার চোখ এড়িয়ে যায়। এই পয়েন্টটায় তোমার দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল। যাই হোক, দুঃসাহসী অভিনেত্রী প্রায় একই সময় দ্বৈত ভূমিকায় অভিনয় করে তোমাদেরকে শিশুর মতন ভুলিয়ে রেখেছিল। তোমাদেরকে বসার ঘরে বসিয়ে রেখে পরিচারিকা ওপর ঘরে গিয়ে দ্রুত হাতে রূপসজ্জায় সামান্য হেরফের ঘটিয়ে দীপ্ত লাবণী ভূমিকায় নিচে নেমে এসেছিল। রূপসী জোকে দেখে তোমাদের কারোরই সন্দেহ হয়নি যে একই মানুষকে দুবার দু ভূমিকায় দেখছো। পরিচারিকার সঙ্গে এই ঘটনার যোগসূত্র এতই সূক্ষ্ম ছিল যে তোমরা তাকে খুঁটিয়ে দেখবার প্রয়োজন বোধ করনি। পরিচারিকার অ্যালিবাই মিসেস হোভারিং জোরালোভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। যুক্তির সিঁড়ি ধরে সন্নিবদ্ধ ঘটনা পরম্পরা মেনে না নিয়ে উপায় ছিল না। তবু একটা কথা মনে পড়ে যাওয়াতে বললাম, কিন্তু রিভলভারটা তো পাওয়া গিয়েছিল হেভেন গ্রিন রেল স্টেশন রেলিংয়ের ধারে। আপনি কি বলতে চান মিসেস হোভারিং সেটা সেখানে রেখে এসেছিলেন? না বন্ধু, ওটাই হলো রোজার হোভারিং এর সুচতুর কাজ। খুনি নিজের রিভলভার ব্যবহার করেনি। সেই অবস্থায় সেটাই ছিল যুক্তিযুক্ত স্বাভাবিক ঘটনা যে
ওটা ওই ঘটনাস্থলেই পাওয়া যাবে, কিন্তু সেটা পাওয়া গেল কোথায়? নাকি ঘটনাস্থল থেকে অনেক দূরে। এই কৌশলের একটাই কারণ, পুলিশের দৃষ্টিকে যথাযথভাবে বিভ্রান্ত করে দেওয়া। এভারগ্রিন থেকে যে রিভলভারটা পাওয়া গিয়েছিল সেটা মিস্টার পেসকে হত্যা করার জন্য ব্যবহারই করা হয়নি। রোজার হোবারিং রিভলভার থেকে একটা গুলি বার করে নিয়ে সেটাকেই সঙ্গে করে নিয়ে লন্ডন চলে যান, সেখান থেকে সরাসরি ক্লাবে। এই জরুরি অ্যালিবাইটি প্রমাণ করে দেয় সে নির্দোষ। কিন্তু ক্লাবে তিনি সময় ব্যয় করেননি, তিনি চলে আসেন হেভারগ্রিনে। রিভলভার জড়ানো প্যাকেটটিকে রেলিংয়ের ধারে ফেলে দিয়ে দ্রুত ফিরে আসেন লন্ডনে। মাত্র মিনিট 20 মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজটি তিনি সেরে ফেলেন। ইতিমধ্যেই তার আসল কাজটি নিখুঁতভাবে তার স্ত্রী সেরে ফেলেন। নৈশভোজের পরেই তিনি সুযোগ মতন মিস্টার পেসকে গুলি করেন। তুমি নিজেই ম্যাটালগ আর্মসে গিয়ে দেখে এসেছিলে গুলিটা করা হয়েছিল মাথার পেছনের দিক থেকে। এটা খুবই ইঙ্গিতপূর্ণ পয়েন্ট। রোজার হোবারিং এর রেখে যাওয়া গুলিটা এরপর তিনি যথারীতি তার হাতের রিভলভারের ভেতরে যথাস্থানে রেখে দেন। এরপর থেকেই আরম্ভ হয় তার সুনিপুণ অভিনয়। এই রীতিমতো কল্পনা, কষ্টকল্পিত বা অবিশ্বাস্য যাই বলো না কেন, এটাই হলো প্রকৃত ঘটনা। জ্যাবকে আমি সবই খুলে জানিয়েছি, কিন্তু আমার ধারণা কোনো ব্যবস্থা গ্রহণের আগেই পাখি হাওয়া হয়ে যাবে, সে গিয়ে কাউকেই পাবে না। কিন্তু পোয়ারো, এই ঘটনা বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছে। তবে শেষ পর্যন্ত বিনা দ্বিধায় আমাকে পোয়ারোর সব কথাই মেনে নিতে হয়েছিল, কেননা অচিরেই তার ভবিষ্যৎবাণী অভ্রান্ত প্রমাণ হয়েছিল। ইন্সপেক্টর জ্যাব আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে যথেষ্ট দেরি হয়ে গেছিল। কাউকেই তিনি মুঠোর মধ্যে পাননি।